সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার প্রধান উপদেষ্টাকে চিঠির মাধ্যমে মার্কিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে। বিশেষ করে সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প হুমকির মুখে পড়তে পারে, দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। যদিও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এ নিয়ে সংলাপ প্রতিদিনে আমাদের আজকের আয়োজন মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের করণীয়। আলোচক হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক সাইমা হক বিদিশা, প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বিদিশা হক, সাইমা হক বিদিশা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আগে থেকে 15% শুল্ক ছিলই, অতিরিক্ত আরও 35% যদি যুক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদের কী প্রভাব পড়বে? বিশেষ করে প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে কী ধরনের হুমকির মুখে পড়তে পারে? ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আশা করব পরিবেশের সার্বিকভাবে একটা ইতিবাচক দিক আমরা দেখব, কিন্তু আশঙ্কা যেটা যে যদি আমরা 35%কে যোগ করি এক্সিস্টিং যে শুল্ক সেটার সাথে, তার অর্থটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে, এটা তো পোশাক শিল্প তো বটেই, পোশাক রপ্তানির একটা বড় অংশই তো হচ্ছে সেখানে নিযুক্ত রয়েছেন অসংখ্য শ্রমিক। সেই শ্রমিকদের মধ্যে নারী শ্রমিক, তাদের যে সার্বিক যে জীবনমান এবং তাদের কর্মসংস্থান সেটি একটি দিক, এবং সার্বিকভাবে অবশ্যই আমাদের যে বৃহৎ শিল্প এবং শিল্প কারখানাগুলোর যে প্রবৃদ্ধি এবং সার্বিক অর্থনীতির যে প্রবৃদ্ধি, এই সব কিছুই কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। এবং যদি সেভাবে আমি বলি তাহলে যখন আমরা বলি যে উৎপাদন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে, এর মাধ্যমে কিন্তু অন্যান্য শিল্পগুলোরও একটা প্রসার ঘটে, কারণ একটা শিল্পের সাথে আরও অনেকগুলো শিল্প সংশ্লেষ থাকে এবং এর পাশাপাশি একজন শ্রমিক বা ওই শিল্প কারখানার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে যখন ক্রয় ক্ষমতা বাড়ে সেটার মাধ্যমে কিন্তু অন্যান্য, যেটাকে আমরা মাল্টিপ্লায়ার এফেক্ট বলি, অন্যান্য খাতেও কিন্তু একটা চাঙা ভাব আসে। সুতরাং এই সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে এই উচ্চ শুল্ক যেটা আশঙ্কা, যেটা সেটি যদি কথা চিন্তা করি তাহলে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সার্বিক অর্থনীতির একটি বিষয়, আমাদের কর্মসংস্থানের একটি বিষয়, অন্যান্য অর্থনীতির অন্যান্য যে খাতগুলো রয়েছে, শিল্পায়ন, এবং শিল্পায়ন কেন, এর সাথে কৃষি এবং সেবা খাত, সেগুলোও কিন্তু সংশ্লিষ্ট, কারণ একটি কিন্তু আরেকটির সাথে সংশ্লেষ রয়েছে, সেটি তো বটে। এবং এর সাথেও আমাদের বৈদেশিক রপ্তানির যে আয়ের যেটি বিষয় রয়েছে, যেটা আসলে আমাদের রিজার্ভটাকে একটা চাঙা করতে সহায়তা করছে, আমাদের প্রবাসী শ্রমিকদের আয়, সেটিও কিন্তু এটার সাথে সংযুক্ত। অর্থাৎ এর সাথে কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্যর বিষয়গুলো এবং সূচকগুলোও কিন্তু সংশ্লিষ্ট। সুতরাং এদিক থেকে বলতে গেলে আমাদের যদি আমরা এই পুরো বিষয়টিকে চিন্তা করি, আমাদের যেহেতু আমাদের ভীষণভাবে আমাদের রপ্তানি হচ্ছে পোশাক শিল্পের উপর নির্ভরশীল এবং পোশাক শিল্পের মধ্যেও আমাদের খুব বেশি বৈচিত্র্য নেই, সেই কারণে দেখা যাচ্ছে, এবং বাজারগুলোর ক্ষেত্রে বিশেষ করে বলতে যাচ্ছি, সেই কারণে একটা দীর্ঘমেয়াদীর একটা আশঙ্কা কিন্তু রয়েছে। মানে 80%ই তো আমাদের পোশাক শিল্পের উপর নির্ভর করে রপ্তানি আয়ের। জি, ফয়সাল ভাই, আপনার কাছে যেতে চাই। যুক্তরাষ্ট্র আমাদের পোশাক খাতের সবচেয়ে একটি সিঙ্গেল লার্জেস্ট মার্কেট। 1 আগস্ট থেকে যদি 35% অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার কথা, এমন পরিস্থিতিতে মার্কিন ক্রেতাদের সাথে চলমান যে অর্ডারগুলো রয়েছে এবং ভবিষ্যৎ চুক্তি নিয়ে কোনো ধরনের সংকট ফেস করছেন কিনা আপনারা? ধন্যবাদ জলি ভাই। আমার মনে হয় যে প্রথমত আমরা আসি যে হিসাবে আসি, কারণ আসলে হিসাবটা কি যদি না বুঝি তাহলে আমাদের সবারই বুঝতে সমস্যা হবে যে আসলে এফেক্টটা কি। ডক্টর সাইমা একটু আগে বললেন মাল্টিপ্লায়ার এফেক্ট। এই মাল্টিপ্লায়ার এফেক্ট যেটা আমরা ইকোনমিক্সে পড়েছি, এই মাল্টিপ্লায়ার এফেক্টটা কিভাবে হতে পারে, তা আমি সেটা একটু একটু যদি ব্যাখ্যা দিই আপনার জন্য বুঝতে সহজ হবে। প্রথমত হচ্ছে গিয়ে যে আমরা যদি প্রি ট্যারিফ টাইমে চলে যাই, সে প্রি এপ্রিল টাইমে চলে যাই, জানুয়ারি মাসের 2025 সালে চলে যায়, তখন একটা ক্রেতা, আমেরিকার যে ইম্পোর্টার বা ব্র্যান্ড, সে কিভাবে করে আমাদের যেটা তারা যে আমাদের থেকে যে ক্রয় করছিল সেটা কিভাবে হচ্ছিল সেটার উপরে আমি চলে যাই। প্রথমত সেটা হচ্ছে যে যেটাকে বলি আমরা ল্যান্ডেড ডিউটি পেইড,
তার মানে একটা ফ্যাক্টরি থেকে সে ফর এক্সাম্পল $1 করে একটা গার্মেন্টস কিনলো, $1 পার পিস, সেটার সাথে যুক্ত হবে ফ্রেট, কারণ আপনি সেটা জাহাজে পাঠাবেন, সেটা হবে ফ্রেট, সেটাতে ধরলেন আমরা হিসাব করার জন্য 10 সেন্ট ধরলাম। তারপরে আসতো ডিউটি। তো আমরা একটা স্ট্যান্ডার্ড কটন প্রোডাক্টে যদি ডিউটি ধরতাম সেই সময় জানুয়ারি 25 সনে, তখন সেটার ডিউটি ছিল 15%। তাহলে এই ক্রেতা তার জন্য এই গার্মেন্টসটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করলে তার ল্যান্ডেড ডিউটি পেইড কস্ট হতো $1.25। $1 হলো গার্মেন্টসের প্রাইস, 10 সেন্ট হলো ফ্রেট, আর 15 সেন্ট হলো আপনার ডিউটি। এটা দিয়ে তার ওয়্যারহাউস পর্যন্ত মালটা সে পেয়ে গেল। এখন আজকে যখন এই ট্যারিফ সিচুয়েশনে আমরা এখন অবস্থান করছি, সেখানে কি দাঁড়াচ্ছে সেটার আমি এক্সাম্পল অলসো দিই আপনাকে, সেই হিসাবটা দিই। আবার প্রাইস আমরা একই রাখলাম $1, তারপর আমরা এটার সাথে আবার ফ্রেট যোগ করলাম আগের মতন 10 সেন্ট, তারপরে আমরা 15% যেটা অরিজিনাল ডিউটি ছিল সেটা আমি দিলাম, তাহলে ওইখানে গিয়ে $1.25 আগের মতন থাকলো। এখন যদি ট্যারিফ 35% হয়, তাহলে সেটা যদি যোগ করি তাহলে আরও 35 সেন্ট যোগ হবে, তার মানে টোটালে গিয়ে দাঁড়াবে $1.60। তার মানে জানুয়ারি 25-এ সেম গার্মেন্টটার আপনার ল্যান্ডেড ডিউটি পেইড প্রাইস ছিল $1.25, এখন সেটা হবে $1.60। তার মানে অলমোস্ট 27% কস্ট ইনক্রিজ হচ্ছে আমাদের যারা ক্রেতা তাদের জন্য, ডাইরেক্ট কস্ট ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, তাহলে এটা যদি হয়, এটা এই ধরনের এত মানে পার্সেন্টেজ কস্ট ইনক্রিজ, এটা তো আসলে কারোর জন্য সম্ভব না এটা অ্যাফোর্ড করার জন্য। তখন আসবে গিয়ে যে পার্শ্ববর্তী দেশ, যেটা আমরা দেখছি নানা খবরে বা পড়ছি, যে ইন্ডিয়াতে আজকেও দেখলাম যে কিছুক্ষণ আগের যেটা নিউজ দেখলাম যে ইন্ডিয়ার সাথে মেবি 20%ও ট্যারিফ এগ্রিমেন্ট হয়ে যেতে পারে। ভিয়েতনামে তো সাথে শুনেছিলাম যে 20% হয়েছে, বা এটারও কিছু মানে প্লাস মাইনাসের অবস্থান থেকে জানা যাচ্ছে। কিন্তু যেই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরটা কত গিয়ে দাঁড়ালো। আবার অনেক আপনাদের মতন সাংবাদিক হতে পারেন, ডক্টর সাইমার মতন অ্যাকাডেমিশিয়ান হতে পারেন, এখান থেকেও আসছে যে আচ্ছা আমরা তো এমনি গার্মেন্টস খুব কম্পারেটিভলি দিচ্ছি, তাহলে এটা কি আর এতটা এফেক্ট হবে? আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। আমি কিন্তু হিসাবে বলছি আপনাকে যে 27 থেকে 30% যেখানে কস্ট ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেখানে পার্শ্ববর্তী দেশের তার যদি মানে 5 to 8%ও যদি তার ডিফারেন্স থাকে ট্যারিফে গিয়ে, তার একটা বিশাল বড় ইম্প্যাক্ট আসবে। তো সেই ইম্প্যাক্টটা যেটা আসবে সেটা হচ্ছে যে তখন আপনার কিন্তু অলরেডি যেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনার অর্ডার ডিক্লাইন, কিন্তু আপনি যদি জুলাই থেকে সেপ্টেম্বরের আমেরিকার অর্ডারের ভলিউম দেখেন, অলরেডি কিন্তু সেটা ডিক্লাইনের দিকে আছে। কারণ এই যখন এপ্রিল মাসে এই ইম্পোজ করা হলো অল্প, এখন কম্পেয়ার করলে অনেক কম 10%, কিন্তু 10% কিন্তু অ্যাড হয়েছিল। তো তারপর একটা অনিশ্চয়তা ছিল যে বাংলাদেশকে আসলে নেগোশিয়েট করতে পারবে কিনা, এর জন্য ক্রেতারা কিছু হলেও অর্ডার কমিয়ে দিয়েছে, মানে 2 এপ্রিলের পর থেকে। হ্যাঁ, অফকোর্স কমিয়ে দিয়েছে, এবং সেটা আপনার কারেন্ট আপনার যে এক্সপোর্ট ডাটা থেকে আপনি সেটাই দেখবেন। এবং আমাদের ফ্যাক্টরিগুলো যেগুলো আমেরিকামুখী, যেগুলো আমেরিকার সাথে প্রাইমারিলি কাজ করে, তাদের কিন্তু অর্ডার ডিক্লাইন হয়ে গেছে। তো এখন এর বাইরেও আরও কিছু আপনার তথ্য আছে, আমি পরে শেয়ার করব, বাট এটাকে এস্টাবলিশ করতে চাইলাম আপনার কাছে যে এবং ডক্টর সাইমা হক আমার সাথে আশা করি উনিও এগ্রি করবেন যে এই ধরনের কস্ট ইনক্রিজ কোনোভাবেই আমরা এটাকে আসলে মানে বলবো যে এটাকে মানে ওয়ান যদি যান, বলতে যে ফ্যাক্টরি টু বায়ার যদি বলি, B2B, সেখানে কিন্তু আমরা কিন্তু হেরে যাব এবার কিন্তু আর ওই অনেক সময় আপনারা শুনেছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ ভেরি রেজিলিয়েন্ট, আমরা কোনোভাবে দাঁড়িয়ে যাব, কোনোভাবে এটা করে ফেলবো, কোনোভাবে ওটা করে ফেলবো, এই তো নানা সমস্যা ফেস করে আসছি। এটা কিন্তু ডিরেক্ট আপনার অঙ্কের উপরে চলে যাচ্ছে, ডিরেক্ট কিন্তু আপনার বটম লাইনে হিট করছে। এই বটম লাইন থেকে বের হয়ে আসার জন্য আনলেস আমরা আবার বটম লাইনের জন্য যদি কোনো পলিসি না নেই, ফাইন্যান্সিয়াল পলিসি না নেই, না হলে কিন্তু আমরা উই আর দ্য রিস্ক অফ লুজিং দ্য বিজনেস। এবং অ্যাজ পার ডক্টর সাইমা হক, এই যে মাল্টিপ্লায়ার এফেক্ট, যেটা এই সেক্টরের ডিপেন্ডেন্সির উপর, এই সেক্টরের উপর ডিপেন্ডেন্ট কিন্তু মাল্টিপল সেক্টর আপনার, এবং শ্রমিক
ভাই বোনেরা ওনারা পার্ট অফ দিস, বিগ পার্ট অফ দিস। তো কর্মসংস্থান থেকে শুরু করে সব ক্ষেত্রে পোশাক শিল্পের নির্ভরতা, যেটা আমি বলবো যে এই মানে মানে এই ইন্ডাস্ট্রি সারাউন্ডেড যেই 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 সব ক্ষেত্রে, সেটা ব্যাংক, ইন্স্যুরেন্স, সব জায়গায় কিন্তু এটার একটা 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 আপনারা এই ডক্টর সাইমার হিসাবে যেটা উনি বলেন মাল্টিপ্লায়ার এফেক্ট, এটা কিন্তু আসতে যাবে যদি আমরা এই নেক্সট কয়েকদিনে যদি একটা ভালো আমি বলবো যে ডিল না করি, তাহলে কিন্তু এটা কিন্তু আসবেই। সেটা 31 জুলাই পর্যন্ত সময় রয়েছে আমাদের নেগোশিয়েট করার। কম। ম্যাডাম, আপনার কাছে আসি। উনি ভিয়েতনামের কথা উল্লেখ করছিলেন যে 20% তারা সক্ষম হয়েছে, এবং যেটা বলছিলেন যে সম্ভবত ভারতের সাথে 20% একটা সমঝোতা হয়ে যাচ্ছে। মানে এই দর কষাকষিতে বাংলাদেশ কেন পারলো না? কারণ এই এটা তো আসলে এই শুল্ক নীতিটা 3 মাস আগে ঘোষণা করা হয়েছে, 2রা এপ্রিল। একটু আগে যেটা বললাম যে এখন আমাদের হাতে সময়টা খুব কম, সুতরাং আমরা মনে হয় যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের সামনের দিকে ভিয়েতনামের যেটা 20% শোনা যাচ্ছে, যেটা মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি হয়তো 20% না হলে 20%-এর আশেপাশে একটা সংখ্যা থাকবে। ভারত পাকিস্তানের ক্ষেত্রেও বড় ধরনের একটা পরিবর্তন হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সুতরাং এখন সব কিছু বিবেচনা করে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেরকম ইতিবাচক কিছু দেখি নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই জায়গায় যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের আসলে তুলে ধরতে হবে কয়েকটা জিনিস। একটা তো হচ্ছে আমাদের সামগ্রিক একটা অর্থনীতিতে, আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়তে পারে সেটা একটা দিক, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটু বোধহয় এটা একটু তুলে ধরার এবং সঠিকভাবে তুলে ধরার দরকার আছে, যেটা তুলে ধরাটা আমি জানি না কতটুকু এটা করা হয়েছে, যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও কিন্তু এর প্রভাব রয়েছে। যদি সেভাবে একটু বলি তাহলে সাধারণত এই আমাদের পণ্যগুলোর ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে কিন্তু নিম্ন আয়ের, যদি বিদেশের ক্ষেত্রে বলে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো ব্লু কলার ওয়ার্কার যারা, তারা হয়তো তো এই একটা বড় অংশই। তো এখন বিষয়টা হচ্ছে যে তাদের ক্ষেত্রে যদি অপশন একটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে যদি তাদের বাংলাদেশি পোশাকের প্রতি তাদের আগ্রহটা, ধরে নিচ্ছে তাদের বিকল্প যদি না থাকে, এটা ধরে নেওয়ার কথা, হ্যাঁ, সার্বিকভাবে তারা তো যেখানে কম পাবে সেখানে যাবে না। সেটাই এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে কমের মধ্যে যদি আমরা দেখি যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স হচ্ছে না, তাদের কিন্তু সার্বিকভাবে তাদের জিনিসটা ক্রয় করবার বিষয়টা কমাতে হবে। হ্যাঁ, তার কারণ তারা দেখবে হয়তো আগে আমরা বাংলাদেশি এই যে পণ্যটা আমরা কিনতাম, বাংলাদেশি পণ্যগুলোই একটু চিপার ছিল এবং সেটি আমরা যে দামে কিনতাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই শুল্কগুলো আরোপ করবার ক্ষেত্রে তাকে হয়তো অন্য জায়গার পণ্যকে, বাংলাদেশি পণ্য তো নয়, অন্য জায়গার পণ্য কিনতে হচ্ছে, এবং অন্য জায়গায় যে পণ্যটা কিনতে হচ্ছে সেটাও হয়তো আগের চেয়ে একটু বেশি দামে। তার মানে সার্বিকভাবে তার কিন্তু একটা চাহিদার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং এই ধরনের মানুষের যদি চাহিদার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে এবং এই ধরনের পণ্যের ক্ষেত্রে, তখন কিন্তু এবং এই পণ্যগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের ক্ষেত্রে লাক্সারি প্রোডাক্ট নাও হতে পারে, তারা হয়তো এটা একেবারে বেসিক জিন্স বা শার্ট, এগুলো কিন্তু খুব কমন প্রোডাক্ট। অর্থাৎ আমি বছরে আগে আমি বাংলাদেশি পণ্য কিনতাম হচ্ছে 2টা শার্ট, এখন আমি ভিয়েতনামি পণ্য কিনছি 1টা। তো সার্বিকভাবে তার মানে তার যে চাহিদা কমে যাচ্ছে, এই চাহিদা কমে যাওয়ার ফলে সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর, যদি সবার চাহিদাগুলোকে আপনি চিন্তা করেন, সেটার উপরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব রয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে যেমন আজকে যদি আমি $5 যদি একটা শার্ট বিক্রি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, ওখানে যেয়ে কিন্তু আরও বেশি দামে সেই শার্টটা বিক্রি হচ্ছে, ধরেন $25 বিক্রি হচ্ছে। তো মাঝখানের অংশটা কি? মাঝখানের অংশটা কিন্তু মার্কিন যে ভ্যালু অ্যাডেড, ওই মার্কিন ভ্যালু অ্যাডেডের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা পাচ্ছি না, তার মানে ওই অংশটাও কিন্তু কমে যাচ্ছে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় বলা হচ্ছে যে বাণিজ্য ঘাটতি মেটানোর ক্ষেত্রে আমরা আমদানি করতাম হচ্ছে বা করি তুলা। তো তুলার ক্ষেত্রে তার মানে এটার সাথে আবার মার্কিন কৃষি খাতেরও কিন্তু আবার একটা সম্পর্ক আছে। এর সাথে যদি আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে সার্বিকভাবে এই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু বাংলাদেশ না, উচ্চ শুল্কের ফলে সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর প্রভাবটা, এক ধরনের যে সার্বিক যে বাণিজ্য যুদ্ধ বা এই বিষয়গুলো আমরা দেখছি, সেটা কিন্তু অলরেডি আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদের শেয়ার বাজারের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং সার্বিকভাবে
তবে এই জিনিসটা হয়তো একটা তুলে ধরার, একটা সঠিক মুনশিয়ানার সাথে তুলে ধরার একটা ব্যাপার রয়েছে। এই যে এই কাজটা কতটুকু করা হয়েছে, নিশ্চয়ই হয়তো করা হয়েছে, কিন্তু এই কাজটাকে এফেক্টিভ ওয়েতে করতে হবে, কারণ এই কাজটাকে তুলে ধরলে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব অর্থনীতির বিবেচনায় এটাকে আরেকটু রিকনসিডার করতে পারে এই জায়গাটা, এবং বাংলাদেশ সহ এই কিছু কিছু দেশের কথা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা এই অর্থনীতির এই জায়গাগুলোকে আমরা চিন্তা করি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আমাদের বিবেচনা করলে আমরা বাণিজ্য ঘাটতি কমাবার একটা, এখানে কিন্তু বাণিজ্য ঘাটতিটা একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট হিসেবে কাজ করেছে যখন আমরা রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলবো। সেই বাণিজ্য ঘাটতি কমাবার জন্য এটা তুলে ধরার দরকার যে এতদিন পর্যন্ত ওই এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু কিছু কিছু স্টেপ নিয়েছে বা নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই স্টেপগুলো কি, এবং এই বাণিজ্য ঘাটতি কমাবার জন্য বাংলাদেশ আর কি কি করতে প্রস্তুত, সেই জায়গাটাও যদি তুলে ধরা যায় যে আমরা বাণিজ্য ঘাটতি কমাবার জন্য আমরা এইটুকু করেছি, আরও এই কাজ করব তা, এবং মার্কিন অর্থনীতির জন্য সার্বিকভাবে এই রেসিপ্রোকাল ট্যারিফে যদি একটু কমানো যায় সেটা কিন্তু মার্কিন অর্থনীতিতেও একটা ইতিবাচক প্রভাব পড়বে। এই যুক্তিতর্কটা, যুক্তিতর্কের মাধ্যমে একটা হচ্ছে কূটনৈতিকভাবে কতটা মুনশিয়ানা, আরেকটা হচ্ছে যুক্তিতর্কের মাধ্যমে কিভাবে বিষয়টা উপস্থাপন করা। আরেকটা বোধহয় একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আমরা কিন্তু কয়েকদিন আগে খবরের কাগজে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে পত্রপত্রিকায় যে ব্যবসায়ীদেরকে এখানে আরেকটু ইনভলভ করা, এবং সেই কাজটা বোধহয় খুব একটা করা হয়নি। যেটা শুনতে পাচ্ছি যে সেটা এখন শুরু হয়েছে, এখন আগামী যে কয়েক সপ্তাহ সময় আছে সেটা খুব কম। এই সময়টা আমরা কতটা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটার উপর কিন্তু আমাদের রপ্তানি খাত অনেকটাই নির্ভর করছে। ফয়সাল সামাদ, আলোচনায় যাওয়ার আগে ম্যাডাম প্রসঙ্গটা তুলছিলেন যে দর কষাকষি, এখানে আসলে বাংলাদেশ কি আসলে পারছে না? অন্যান্য দেশ তো আসলে হয়তো বার্গেনিংয়ের মাধ্যমে এই শুল্ক এটা কমিয়ে ফেলছে। দেখেন, প্রথমত বুঝতে হবে যে আপনি কি চান, আপনার বাংলাদেশ কি চায়। তো আমাদের যেখানে গার্মেন্টসের ক্ষেত্রে যদি বলি, আমি অন্য পণ্যের কথা গেলাম না, গার্মেন্টসের ক্ষেত্রে যদি বলেন, আমেরিকা হচ্ছে আপনার সিঙ্গল লার্জেস্ট কান্ট্রি ফর এক্সপোর্ট ফর ইউএসএ। মোর দেন $8 billion এক্সপোর্ট হচ্ছে এখানে পার ইয়ার, এবং এই $8 billion মানে এই এক্সপোর্টের মাধ্যমে আপনার বাংলাদেশের আপনার মানে কর্মসংস্থান থেকে শুরু করে, একটু আগে আমরা যে কথাগুলো বলছিলাম, এন্টায়ার ইকোনমি কিন্তু একটা লার্জ পার্ট অফ দ্য ইকোনমি কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট। তো এখন আপনি যদি এইটা যদি আমরা রিয়েলাইজ না করি তাহলে কিন্তু দেন ফ্রম দ্য গেট গো কিন্তু তাহলে এখানে আর ডিসকাশনের কোনো জায়গা থাকে না। ওকে, তো আমরা যদি সেটা রিয়েলাইজ করি, যদি অ্যাকসেপ্ট করি যে না, আমাদের এই $8 billion আমাদেরকে রাখতে হবে, এবং শুধু রাখতে হবে না, এটাকে বাড়াতে হবে, তাহলে কি করণীয়, তখন কিন্তু আপনার আসতে হবে সেখানে। সো আমি যদি সেখান থেকে আসি, তাহলে নেগোসিয়েশন, আপনার এই নেগোসিয়েশন নানাভাবে হয়। আপনার নেগোসিয়েশন টেবিলে গেলে নানা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে একটা নেগোসিয়েশনে। তো এবার যেরকম আমাদেরকে, আমার জানা মতে যে আমেরিকা থেকে আমাদেরকে এক ধরনের ডকুমেন্ট শেয়ার করে আমেরিকান গভর্নমেন্ট, USTR, যেটাকে বলি আমরা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অফিস থেকে একটা ডকুমেন্ট শেয়ার করে কমার্স মিনিস্ট্রিতে। আমি সেই মিটিংয়ে গিয়েছিলাম বিজিএমইর পক্ষ থেকে, এবং সেই ডকুমেন্টটা পড়ার আমার সুযোগ হয়। তো সেই ডকুমেন্টে যেই ধরনের কন্ডিশনসগুলো দেওয়া হচ্ছিল বা যেই ধরনের ফ্রেমওয়ার্কটা দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে ইট ওয়াজ, আমি বলে করি যে আপনার কনসার্নিং কিছু ক্ষেত্রে ছিল। তো এই কনসার্নটাও আবার আপনাকে ওজন করে দেখতে হবে যে ওই $8 billion এগেনস্টে আপনার বেনিফিট বা আপনার লস কি হতে পারে, সেটার উপর ভিত্তি করে আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল। তো এখন যাই হোক, আপনার যেভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে, আজকে এখন এসে আমরা কিন্তু একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে অলরেডি US গভর্নমেন্ট বলে দিয়েছে যে আমরা 35% ট্যারিফ লেভি করছি বাংলাদেশের উপরে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে বা ভিয়েতনামের ক্ষেত্রে তারা কিন্তু মানে গেট গো থেকে তারা কিন্তু বলছে যে আচ্ছা ঠিক আছে, মেবি 25, নাহলে 26, নাহলে আজকে শুনলাম 20। এটা কেন হলো?
তার মানে কি তাদের প্রিপারেশন বেটার ছিল? তাহলে কি তাদের কি আরও ইচ্ছা ছিল যে না আমরা এক্সপোর্ট বাড়াবো আমেরিকাতে, বা আমরা আমেরিকান মার্কেটের অ্যাক্সেসটা আরও বাড়াবো? কি কারণে হলো তাহলে? তাহলে আমাকে ধরে নিতে হবে যে যে এই পার্শ্ববর্তী দেশ, দে ওয়ার মোর ইন্টারেস্টেড টু গ্র্যাব দ্যাট আমেরিকান মার্কেট, এবং সেই সুযোগটা পেয়ে গেছে, এবং সেই সুযোগটা পেয়ে এখন তারা সেখানে এন্ট্রি করছে। তার মানে আমরা প্রতিযোগিতার সক্ষমতা পিছিয়ে পড়ছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়। প্রতিযোগিতা মানে কি ক্ষেত্রে প্রতিযোগিতা? মানে বিজনেস নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, সেটা তো আপনি তো ইট ইজ কোয়াইট এভিডেন্ট। আপনার যদি আপনি যেটা নিয়ে আপনি প্রশ্ন করলেন, যদি আপনার এই ট্রেড নেগোসিয়েশনে যদি আমরা ফেল করে যাই বলবো, তাহলে তো ডেফিনেটলি তারা এগিয়ে গেল তাহলে। এবং আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, যেটা আমাদের প্রবলেম আসলে। হ্যাঁ, আমাদের প্রবলেম আমরা যারা গার্মেন্টস এক্সপোর্ট করে, আমাদের বাইরে যারা আপনারা আছেন, আপনারা কিন্তু বারে বারে মনে করছেন যে আমরা এটা থেকে পার পেয়ে যাব। পার পাবো না, বিকজ ইন্ডিয়া অলরেডি চায়নার পরে ইন্ডিয়া কিন্তু এখন মোস্ট ফেভার্ড নেশন টু আমেরিকা। এটা জিওপলিটিক্যালের জন্য শুধু না, এটা কিন্তু আসলে তারা তাদের নিজেদের কম্পারেটিভ এজ বাড়ানোর জন্য বিগত 5 বছরে তারা যেই জায়গায় পৌঁছেছে এখন। আমি এজ এ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার আপনাকে বলতে পারবো, গতকাল রাত্রেই আমার একটা ইউএস বায়ার আমাকে কল করেছিল। কল করে আমাকে বলছে যে দেখো, আন্ডার দ্য কারেন্ট সিচুয়েশন এবং ইন্ডিয়ার যে রিসোর্স, তার কটন থেকে শুরু করে সব কিছু, তার যে পজিশনিং, হ্যাঁ, আমাকে বলছে যে দেখো তোমার অর্ডারগুলা কিন্তু মানে আমার কিন্তু এখন রিভিউ করতে হবে যে আমি আসলে তোমাকে কতটা অর্ডার দিতে পারবো। আমি আমার ফ্যাক্টরির কথা বলছি, ওকে? তো আপনাকে এই অল্টারনেটিভ বিল্ড আপ না করে, হ্যাঁ, আমি বলছি যে ডাইভার্সিফাইড মার্কেট যদি বলি, বা অন্যান্য পণ্যে যদি স্ট্রেংথ না বাড়িয়ে আমরা যদি বলে দিই যে না আমার কাছে তো এটা একটু কনসার্নিং মনে হচ্ছে, তাহলে কি হতে পারে? তো এই জায়গা থেকে আমি বলছিলাম যেটা, যে আমাদের প্রিপারেশনটা আরও একটু ভালো নেওয়া উচিত ছিল, কারণ আমরা কিন্তু এপ্রিল থেকে জানতাম এটা। তো যাই হোক, এরপরেও এখনও কনভারসেশন, নেগোসিয়েশন চলছে। আমাদের বিজেপি প্রেসিডেন্ট এখন মানে আমাদের যে কমার্স অ্যাডভাইজার আছেন, কমার্স সেক্রেটারি আছেন, ওনারা আমেরিকাতে আছেন, ওনাদের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে, ওনাদেরকে উনি তথ্য দিচ্ছেন, এবং এটা করে আশা করব যে একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো এবং যেতে হবে। এখানে কোনো অল্টারনেটিভ নেই। ম্যাডাম, আপনার কাছে ফিরি, যে শুল্ক নীতির আড়ালে আসলে যুক্তরাষ্ট্র অন্য কিছু চাচ্ছে কিনা, মানে পররাষ্ট্রনীতি, অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক, এই বিষয়গুলো কি পর্দার আড়ালে আসলে ইস্যু কিনা? এটা বলা খুব সহজ না, তবে এটা এটুকু অন্তত বোঝা যায় যে পুরো বিষয়টা আমরা যখন অর্থনীতির কথা বলি, অর্থনীতির বিষয়টা তো আসলে শুধু অর্থনীতির মধ্যে থাকে না, এটা এখানে রাজনীতি এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা বিশেষ করে যদি আমরা বিবেচনা করি, এবং সেটার ক্ষেত্রে যেটি বিষয় সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে চীনের যেমন সম্পর্ক, চীনের সাথে অন্যান্য দেশের বাণিজ্য, সেই বিষয়টাও কিন্তু খুব ক্লোজলি লিঙ্কড। হ্যাঁ, এবং এর পাশাপাশি যদি বলি সেটি হচ্ছে যে অন্যান্য দেশগুলো কিন্তু আবার বিভিন্নভাবে চিন্তা করছে, যেমন চীন, সাউথ কোরিয়া, জাপান, এই সমস্ত দেশের কেই বলা যেতে পারে যে কিছুটা সতর্ক বাণী দিয়ে বলা হয়েছে যে যদি পাল্টা ট্যারিফ বাড়ে তখন এখান থেকেও আরও বাড়বে। হ্যাঁ, তার অর্থটা হচ্ছে যে এখানে একটা বাণিজ্য যুদ্ধ বা এই ধরনের একটা প্রক্রিয়া রয়েছে, এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যেখানে বড় বড় বলবো যে ট্রেড জায়ান্টরা রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই ট্রেড ওয়ার বলাটা হয়তো ঠিক না, কিন্তু এক ধরনের অস্বস্তিকর এক ধরনের পরিস্থিতি বা এক ধরনের কম্পিটিশন, যে কম্পিটিশনের মধ্যে খুব বলা যেতে পারে খুব কর্ডিয়াল কম্পিটিশন অনেক ক্ষেত্রে না, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশই এবং সেখানকার খুব সাধারণ মানুষ পর্যায়ে কিন্তু এই বিষয়টা পড়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আরও কয়েকটা জিনিস, যেমন চায়নার মতো দেশগুলো, তারা কিন্তু একটা বিষয় হচ্ছে যে তাদের কিন্তু যদি আমি এভাবে চিন্তা করি যে সার্বিকভাবে যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশের পরে হচ্ছে বাংলাদেশের অবস্থান রপ্তানির ক্ষেত্রে। কিন্তু এদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের চীনের কিন্তু বিশাল, মানে তাদের সার্বিক ক্যাপাসিটির সাথে তো আসলে আমাদের তুলনা করা যায় না, এবং সেখানে তাদের কিন্তু যেটা প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তিটাকে তারা কাজে লাগানোর মাধ্যমে তারা কিন্তু এই পুরো
পুরো জায়গা সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে এর মধ্যেই চীন এবং সাউথ কোরিয়া এই ধরনের দেশগুলো কিছু তৎপরতা তাদের যেটা রয়েছে, যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তারা যে যে জায়গায় বা যে সমস্ত পণ্যের ক্ষেত্রে বা যে জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে তারা ভালো অবস্থানে রয়েছে, যেমন কিছু প্রযুক্তিগত বিষয়গুলোতে, কিছু ক্ষেত্রে পরিবেশ বান্ধব কিছু প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব কিছু ফ্যাক্টরির ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা ইনভেস্ট করছে। সুতরাং সার্বিকভাবে যে এই জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে অর্থনীতিটা তো রয়েছে, এবং অর্থনীতির মধ্যে আমাদের দেশের মতো দেশ, যে দেশের সাধারণ মানুষের উপরও কিন্তু এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভূ রাজনৈতিক অর্থনৈতিক যে দ্বন্দ্বটা, সেটার কিন্তু একটা ফলভোগী হচ্ছে। ফয়সাল ভাই, আলোচনা শেষ পর্যন্ত আপনাদের যুক্ত করা হয়েছে, মানে এই আলোচনায় বাংলাদেশের তরফ থেকে, সরকারের তরফ থেকে এবং ব্যবসায়ীরা যেহেতু এঙ্গেজ হয়েছে, তাদের তরফ থেকে কি কৌশল এবং কি ধরনের ছাড় দেওয়া হচ্ছে আপনাদের কাছে, আপনারা এই পর্যন্ত কি তথ্য পেলেন? গত 3 দিন আলোচনা হলো, দ্বিতীয় ফেজের আলোচনা। জি জি জি, আলোচনা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। আপনার এখানে যেটা হয়, আমরা যখন একে অপরের টেবিলে বসছি, নানা ইনফরমেশন আপনার শেয়ারিং হচ্ছে, কাউন্টার মেজার্সের আসছে বা কাউন্টার অফার্স আসছে। তো এখানে আপনার কিছু মানে যেটা আজকের পেপারেও এসছে যে ভ্যালু এডিশন নিয়ে একটা পয়েন্ট এসছে। হ্যাঁ, তো এখন আপনার এই ভ্যালু এডিশনের ক্ষেত্রে ধরলেন আমাদের যেরকম নিট এবং ওভেন, আমাদের নিট এবং ওভেনে ভ্যালু এডিশন ভিন্নভাবে হয়ে থাকে। আপনার আমাদের যে ফ্যাব্রিকের যে সোর্সগুলো আছে, আমরা তো ধরলেন চায়না থেকে একটা বড় অংশের ফ্যাব্রিক কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি। এর বাইরেও কিন্তু বাংলাদেশেরও কিন্তু সক্ষমতা বেড়ে গেছে ফ্যাব্রিক্স টেক্সটাইলে। নিটে তো মোটামুটি আমরা মানে 100%ই বলতে পারেন যে আমরা সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু ওভেনটা এখনও না, এবং কিছু স্পেসিফিক স্পেশাল ফ্যাব্রিক্সে না। তো সেগুলো সব কিছু মিলেই আসলে যে কম্পোজিশনটা দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে যে মানে কি কোন কোন এরিয়াতে আপনার প্রতিকূলতা আছে আমাদের, সেটা দেখা হচ্ছে, এবং সেটাকে কিভাবে করে আমরা সলভ করব সেটা দেখা হচ্ছে। আমরা যেরকম বলেছি যে ধরুন ইউএস কটন, আমাদের ইউএস কটন কিন্তু আমরা নিচ্ছি অলরেডি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার্স অফ ইউএস কটন অলরেডি। ঠিক আছে, এখন আপনি যদি ইউএস কটনটা নিয়ে আপনি যদি গার্মেন্টস পণ্য তৈরি করেন, তাহলে ইউএস কটনেরও বেনিফিট হলো যে আমরা ইউএস কটন আরও বেশি করে নিতে পারলাম। এটার যে ভ্যালু এডিশনটা শুধু লোকাল না, আপনার ইভেন আপনার তাদের আমেরিকার ক্ষেত্রেও একটা ভালো, কিন্তু মানে তাদেরও আপনার মানে আমি বলবো যে মানে ইম্পোর্ট রাইজ করবে, যে না এটা ট্যাগ করা হলো যে তোমরা ট্যারিফ, তোমাদেরকে কমে ট্যারিফ দিব যদি তোমরা আমাদের ইউএস কটন বেশি ইউজ করো। তো উই আর হ্যাপি টু ইউজ দ্য ইউএস কটন। ইনফ্যাক্ট ইউএস কটনের কোয়ালিটি ইজ ভেরি গুড। আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি না, কারণ আসলে ওই ধরনের লজিস্টিক্স যেটা বলি আমরা, ইনফ্রাস্ট্রাকচার যেটা বলি আমরা, এটাকে ইম্পোর্ট করা বা নানা আরও কিছু ব্যারিয়ার আছে, যেটা যদি আমরা এটাকে একটু স্ট্রিমলাইন করতে পারি, তখন কিন্তু আমরা এটা মেড ইন বাংলাদেশ উইথ ইউএস কটন হিসেবে ব্র্যান্ডিং করেও কিন্তু বিক্রি করতে পারবো। তো আসলে এই সবগুলার কন্ডিশনগুলা তুলে ধরতে হবে প্রপারলি, এবং সেটা হচ্ছে এখন অলরেডি। সেই আমরা তো সেখানে পৌঁছে গেছি অলরেডি, আর তো সময় নেই এখন। তো এটা হলো একটা এরিয়া ইউএস কটন। এর বাইরে ধরলেন আপনার আমাদের মানে ব্যবসার ক্ষেত্রে আপনার ধরলেন এই ভ্যালু এডিশনের ক্ষেত্রে নানাভাবে এটা দেখা যেতে পারে যে আমাদের যারা কাস্টমার্স আছে, আমরা যদি তাদের সাথে ক্লোজলি কাজ করি, তাহলে বাংলাদেশ টেক্সটাইল আমরা যেগুলা আপনার ফ্যাব্রিক প্রোডাকশন করি, সেগুলাকেও ট্যাগ করে, সেগুলাকেও কিন্তু আপনার কাইন্ড অফ ডিজাইন করে অনেক কিছু কিন্তু করা যেতে পারে। কিন্তু মূল যেই জায়গাটা হচ্ছে যে যেখানে আমেরিকা দেখছে এখন যে দোনো দেশের বেনিফিট যদি নিতে হয়, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে ইট ক্যানট বি ওয়ান সাইডেড, ইট হ্যাজ টু বি টু সাইডেড। টু সাইডেডে গেলে সেখানে আমরা কি দিতে পারবো এবং ওনারা কি নিতে পারবেন, এটারই কিন্তু মাঝখানে এক জায়গায় গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। পাল্টা শুল্কের বিষয়টা কেন আসছে? মানে
আমরা যেগুলো আমদানি করি সেগুলি তো খুব বেশিতে শুল্ক নাই, গড়ের সাথে হয়তো 7-8%। এবং ম্যাডাম যেটা উল্লেখ করেছেন, আমরা প্রধানত তুলা আমদানি করি, তুলা তো আসলে বিনা শুল্কেই দেওয়া হচ্ছে, আমরা দিচ্ছি। হ্যাঁ, তুলা তো বিনা শুল্কে না। আপনার আরও তো আমেরিকার প্রোডাক্টস আছে, কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলা আপনার ধরলেন ভিয়া সিঙ্গাপুর আসে, অনেক ক্ষেত্রে ট্যাক্সের কারণে আসে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু নেওয়া যে হয়নি তা না। পেট্রোলিয়াম জাতীয় কিছু আসে, হ্যাঁ পেট্রোলিয়াম আসে, সো ওগুলো কিন্তু নেওয়া হয়েছে যে কোন কোন পণ্যে কোন ধরনের ডিউটি আছে না আছে। ধরুন আপনার আমেরিকা কিন্তু এখনো বাংলাদেশের কাছে বলে নাই যে আমি জিএমসি গাড়ি এক্সপোর্ট করব বাংলাদেশে, তুমি জিএমসি গাড়ির উপর 400% কেন ট্যাক্স দিয়ে রেখেছো, ও কিন্তু বলে নাই। ঠিক আছে, ইন্ডিয়াতে কিন্তু ডিরেক্টলি বলেছে যে আমার আমার এই পণ্য আমি এক্সপোর্ট করতে চাই বা ইন্ডিয়াতে, তুমি আমাকে সেটার একটা কি দাও, বেনিফিট দাও। তো আমরা কিন্তু ইন মেনি সেন্স ইন আ মোর পজিটিভ পজিশন, কারণ আমাদের ইম্পোর্টের ভ্যালুই কত যদি ভাবে চিন্তা করেন, আমরা কি ইম্পোর্ট করব আমেরিকা থেকে, এবং সেটার জন্য এই বাংলাদেশের ক্ষেত্রে সেটার আপনার কি কনজাম্পশন আছে সেটাও দেখতে হবে। কিন্তু আমরা কিন্তু ওদের উপর নির্ভরশীল। তো এর জন্য আগে যদি আমাদের জায়গাটা আমরা ঠিক করি, যেখানে আমাদের বেনিফিট, যে আজকে যদি এই $8 বিলিয়ন ইন্ডাস্ট্রি যদি ট্যারিফের জন্য যদি বেটার ট্যারিফ যদি আমরা নেগোশিয়েট করতে পারি, এই 8 বিলিয়ন যদি 10 বিলিয়নে চলে যায় বা 15 বিলিয়নে চলে যায় আরও 3 বছর পরে, তাহলে আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে যে আমাদের কর্মসংস্থান, আমাদের কান্ট্রি ডেভেলপমেন্ট, আমাদের ইকোনমি কোন জায়গা থেকে পৌঁছাতে পারবে, সেটা আমাদের কিন্তু উই আর দ্য উইনার্স হিয়ার। কারণ আলটিমেটলি উই আর এন এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি, আমাদের এন্টায়ার ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন এক্সপোর্ট মেজরিটি। তো সেই ক্ষেত্রে আমরা সেই জায়গা থেকে আসতে হবে, সেই পিকচারটা আমাদেরকে দেখতে হবে। সেই পিকচারটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে আমাদের প্রায়োরিটিটা কী, ওদের সাথে কি ওটা না হইলেও কিন্তু সামহাও আশপাশ দিয়ে গিয়ে এই জায়গাটাই তো নেগোসিয়েশনটা করে দেখতে হবে যে ওই জায়গাতে আমরা পৌঁছাতে পারি কিনা। যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে ভিয়েতনাম, বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে 20% তাদের হয়তো শুল্কমুক্ত, যে ধরনের আলোচনা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি। বাংলাদেশ আসলে এই ধরনের কোনো যদি পলিসিতে যায়, সেটা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত কিনা, সেটা সাস্টেনেবল হবে কিনা? আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমাদেরকে আমাদের নিজস্ব প্রোডাক্ট বাস্কেট এক্সপোর্ট এবং ইম্পোর্ট টু আমেরিকা সেটা, এবং আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের সার্টেন কস্ট অফ প্রোডাকশনকে চিন্তা করে আমাদের কাজটা করতে হবে। কারণ আমরা যদি ভিয়েতনামের সাথে চিন্তা করি, দুটো জায়গায় কিন্তু আমাদের মেজর পার্থক্য রয়েছে। একটা হচ্ছে ভিয়েতনামে অবশ্যই আমরা রেডিমেড গার্মেন্টস একটা খুব ইম্পর্ট্যান্ট একটা তাদের এক্সপোর্ট আইটেম, বাট এর পাশাপাশি তাদের কিন্তু আরও কিছু স্ট্রেংথের জায়গা রয়েছে, যেমন ইলেকট্রনিক ইকুইপমেন্ট, এই জায়গাটা তাদের একটা স্ট্রেংথের জায়গা, কিছু কৃষি পণ্য তাদের স্ট্রেংথের জায়গা। হ্যাঁ, আমরা কিন্তু সেইভাবে ডাইভার্সিফাইড করতে পারিনি, সেভাবে মানে একেবারেই ডাইভার্সিফাইড করতে পারিনি, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার কথা যদি চিন্তা করি, ভিয়েতনামের ক্ষেত্রে উৎপাদনশীলতা বিভিন্ন মানে যত ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা দেখেন না কেন, আমরা কিন্তু দেখছি যে উৎপাদনশীলতার জায়গায় তারা কিন্তু বাংলাদেশের থেকে এগিয়ে আছে। সুতরাং এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমরা যেটা করতে পারি যে আমাদের চিন্তাটা হওয়া উচিত এই মুহূর্তে আমরা কি করব। এই মুহূর্তে ভিয়েতনাম বা অন্যান্য দেশ যেভাবে যাচ্ছে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের রপ্তানি এবং আমদানি বাস্কেটটাকে নিয়ে আমাদের যে সক্ষমতা সেটাকে নিয়ে আমরা কি করব। আর পরবর্তীতে আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভিয়েতনাম, চীন, ভারত, জাপান, এই সমস্ত দেশগুলো, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশগুলো থেকে আমার শেখার কী কী আছে। সে কারণে এখন আসলে শর্ট টার্মে আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের একটা তো হচ্ছে যে অবভিয়াসলি এখানে কোনো বলার অপেক্ষা রাখে না যে আমরা দর কষাকষিটা কীভাবে করতে পারছি, কতটা এফেক্টিভলি করতে পারছি, এবং আসলে আমাদের একেবারে সম্পূর্ণরূপে সব এফোর্ট দিয়ে এই দর কষাকষির দিকে এখন আগামী 3 সপ্তাহ আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে মিডিয়াম টার্ম বা লং টার্মে কিছু কিছু বিষয়ের কথা আমরা কিন্তু অনেক বছর ধরেই অর্থনীতিতে যারা রয়েছে তারা বলে আসছে যে হ্যাঁ, আমাদের একটা রপ্তানির ক্ষেত্রে একটা বৈচিত্র্যকরণ দরকার, বহুমুখীকরণ দরকার, এটা পণ্যের ক্ষেত্রে দরকার রয়েছে, টাইপ অফ প্রোডাক্টের ক্ষেত্রে দরকার রয়েছে, বাজারের ক্ষেত্রে দরকার রয়েছে।
এতদিন পর্যন্ত এগুলো দরকার ছিল, কিন্তু এখন এটা জরুরি হয়ে পড়ছে। কারণ আমাদের সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যদি এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি বহুমুখীকরণ যদি আমাদের হতো, তাহলে কিন্তু আমাদের জন্য যদি এই শুল্কের কথাও বিবেচনা করে আমাদের জন্য চাপটা কিন্তু অনেক সহনীয় হতো। সুতরাং ওই জায়গাটাতে আমাদেরকে ফোকাস করার জন্য এখন হচ্ছে একেবারে মোক্ষম সময়। এবং এই জন্য আরেকটা তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ব্যবসার খরচটা কমানো, এবং ব্যবসার খরচটা কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো, এবং উৎপাদনশীলতা বাড়ানো এবং ব্যবসার খরচ কমানোর সাথে যেগুলো সংশ্লিষ্ট, সেগুলো হচ্ছে যে আমাদের অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, যে কথাগুলো বলা হয়, সেই জায়গাটাতে আমাদের আসলে এখন খুব জোরে সোরে দেখতে হবে। এবং এটার পাশাপাশি আমাদের বিভিন্ন পোর্ট আছে, বিভিন্ন জায়গায় যে ফ্রেইটের ক্ষেত্রে সমস্যাগুলো রয়েছে, কাস্টমসের ক্ষেত্রে সমস্যাগুলো রয়েছে, আমদানি রপ্তানি বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলোতে যে সময় যে কালক্ষেপণটা হচ্ছে, এই টাইম কস্টটাও কমিয়ে আনতে হবে। তো এই জায়গাগুলোতে বড় ধরনের কাজ করার দরকার, বৈচিত্র্যকরণের দরকার রয়েছে, এবং আর উৎপাদনশীলতা বাড়ানোর দরকার আছে, যেটা অসম্ভব জরুরি। এবং এই জায়গাগুলোকে নিয়ে একেবারে স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে আসলে আমাদের মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে আমাদের কোন দিকে যেতে হবে, এবং টার্গেট নিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। ফয়সাল ভাই, ম্যাডাম প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছিলেন। মার্কেট ডাইভার্সিফিকেশনের জন্য আসলে ব্যবসায়ীদের তরফ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, নাকি শুধু সরকারের দিকে আপনারা তাকিয়ে থাকেন? দেখেন, আমরা উই আর হেভিলি ডিপেন্ড অন ইউরোপ অ্যান্ড ইউএসএ। ঠিক আছে, আপনার ডক্টর সাইমা হক যেটা বললেন, ভালো ভালো উনি পয়েন্টস কিছু দিয়েছেন, কিন্তু আই মিন অ্যাজ মানে অ্যাকাডেমিশিয়ান হিসাবে উনি যেই রেকমেন্ডেশনসগুলো বলেছেন, ভেরি প্র্যাকটিক্যাল ইন মেনি রেসপেক্টস, এখন যেটা বলেছেন উনি, তা আমি সেটাতে প্রথমত শুরু করি শর্ট টার্ম লং টার্ম দিয়ে, যেটাতে উনি শেষ করলেন। আপনার দেখেন, এই মার্কেট ডাইভার্সিফিকেশন আমরা সব সময় শুনে আসি, এই আপনারা যারা জার্নালিস্ট প্লাস যারা রিসার্চ করেন এগুলো নিয়ে নানা বিষয়ে আপনারা সেটা লেখেন বা লেখে আসেন, কিন্তু কথাটা হচ্ছে যে মার্কেট ডাইভার্সিফিকেশনের আগে আমার প্রথম যেটা, আমরা যেখানে আছি সেখানে মার্কেট এক্সপ্যানশন করা যায় কিনা সেটা আপনাদেরকেও দেখতে হবে। কারণ যেই মার্কেট, আমেরিকার মতন মার্কেট, যেখানে বিশাল সিঙ্গেল কান্ট্রি মার্কেট, সেখানে কিন্তু এক্সপ্যানশনের সুযোগ আছে এখনও। আপনি কিন্তু মোটে $8 বিলিয়ন এক্সপোর্ট করছেন আমেরিকাতে। আচ্ছা, আর ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে যখন আসবে, আমরা তো ডাইভার্সিফিকেশন করছি অলরেডি। আমরা ইন্ডিয়াতে অলরেডি নিয়ারলি $1 বিলিয়ন এক্সপোর্ট কিন্তু করেছি বিগত বছরগুলোতে, এখন কিছু কমে গেছে। আমরা কিন্তু চায়নাতেও এক্সপোর্ট করছি, আমরা জাপানে করছি, কোরিয়াতে করছি কিন্তু করছি যে করছি না সেটা না, কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনার দেশের প্রেক্ষাপট থেকে, এক্সপোর্টের প্রেক্ষাপট থেকে আপনি তো গ্রো করতে চান। তো গ্রো মিনস যে আমি মার্কেট ডাইভার্সিফিকেশন করবো শুধু আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য, জাস্ট বিকজ এখানে ট্যারিফ চলে আসছে বা ওইখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসছে, তার জন্য কিন্তু হওয়া উচিত না। আমাদেরকে দেখতে হবে যে টোটালি আমরা মার্কেট ডাইভার্সিফিকেশন না মার্কেট এক্সপ্যানশন করার জন্য ডাইভার্সিফিকেশন করছি কিনা, এটা দেখা দরকার। তো দ্যাট ইজ আ লং টার্ম ড্রাইভ। কিন্তু এখানে আপনার যেটা আমাদেরকে এই মুহূর্তে যেটা নিয়ে আজকের আলোচনা, যে আপনি কালকে গিয়ে মার্কেট ডাইভার্সিফিকেশন করে $8 বিলিয়ন ব্যবসা আপনি পাচ্ছেন না, তাহলে আপনাকে টাইম নিতে হচ্ছে সেটাতে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে। মেবি আরও ড্রাইভ নিতে হবে, সাউথ আমেরিকার মার্কেট ড্রাইভ নেওয়ার জায়গা আছে, আর অন্যান্য দেশ আছে। কিন্তু যেই জায়গাটা অলসো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস, যেটা ডক্টর সাইমক বললেন। আমাদের কস্ট অফ ডুইং বিজনেসের জায়গাতে কিন্তু আমরা শর্ট টার্ম রিলিফ বা শর্ট টার্ম পজিশন কিন্তু নিতে পারি। আপনি যদি আজকে দেখেন যে আমাদের যারা, আমি বলবো যে আমাদের যদি ব্যাংক ইন্টারেস্ট দেখেন, আমাদের যদি দেখেন আপনার ভ্যাটের দেখেন, ট্যাক্স দেখেন, নানা ক্ষেত্রে কিন্তু এখানে ইমিডিয়েট কিন্তু একটা শর্ট টার্ম আপনার মানে পজিশনিং আমরা নিতে পারি কিন্তু। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে লজিস্টিক্স বা এনার্জি, উনি এটাও মেনশন করেছেন, আমি এটার উপর একটু বলি যে লজিস্টিক্সের ক্ষেত্রে আমাদের যেই ধরনের আমাদের যে লস হচ্ছে, আমাদের প্রতিদিন যে আপনার ধরেন পোর্টের ব্যাকলগের ক্ষেত্রে হতে পারে, পোর্ট এফিসিয়েন্সির ক্ষেত্রে হতে পারে, যে কস্টটা আমাদের ইনকার করতে হচ্ছে, এই সব জায়গায় কিন্তু ওই যে 35%-এর কথা আমরা বলছি আজকে, এই সব জায়গাতেই কিন্তু আপনি 1%, 1.5% কমে কমে যদি আপনি একটা নেট অফ করেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু সশ্রয় করে কিন্তু কম্পিটিটিভ থাকার জায়গা আছে সেখানে। আপনি আজকে এনার্জি কস্ট, আপনাদের যে ইউটিলিটি কস্ট, আপনার গ্যাস, ইলেকট্রিসিটি,
অন অ্যান অ্যাভারেজ গত বছর দেড়েকে 150 থেকে 180% ইনক্রিজ করেছে, 200% ইনক্রিজ করেছে। কিন্তু এটা যে ইনক্রিজ করলো সেটার যদি আপনার সেটা যদি সাপ্লাই থাকতো তাহলে কিন্তু ইট কুড হ্যাভ বিন অ্যাফোর্ডেড। যেটা আমরা বলেছি আপনাদের সংগঠন থেকে, আমাদের ব্যবসায়িক সংগঠন থেকে কিন্তু বলা হয়েছিল, কিন্তু সেই ধরনের কিন্তু আমরা ওই রিসোর্সটা কিন্তু পাইনি। তো এর জন্য যদি না পেয়ে থাকি, সেটার জন্য আমরা যে অল্টারনেটিভ এনার্জি ইউজ করছি, সেটা সিএনজি হতে পারে, ডিজেল জেনারেটর হতে পারে, এগুলোর কস্টগুলো যে আমাদের যে কন্টিনিউয়াসলি যে রাইজিং, তো এখানেও কিন্তু আবার আমি কিন্তু বলবো আজকের টপিকের উপর যদি থাকি তাহলে গভর্নমেন্টকে সেটা এই নেগোসিয়েশন হয়ে যাওয়ার পরে আমরা যেই জায়গাতেই দাঁড়াই সেই জায়গা থেকে কিন্তু গভর্নমেন্টকে দেখতে হবে যে আমাদের ডেফিসিটগুলো কোথায়, এবং ওই ডেফিসিটগুলো যদি ক্যালকুলেশন করে যদি ছোট ছোট জায়গাতেও যদি আমরা কিছু হলেও মানে রিলিফ পাই বা এক ধরনের সাপোর্ট পাই, তাহলে কিন্তু মেবি আমরা যেই ডিলই ফাইনালি পাই না কেন, আমাদেরকে যদি ব্যবসা ধরে রাখতে হয় তাহলে শর্ট টার্ম আপনার পজিশনিং নিতে হবে উইথ দি পজিশনিং যে না লং টার্মে আমাদেরকে এগুলো জায়গাতে, যেটা একটু আগে যেগুলো আমি বললাম সেগুলো জায়গাতে আমাদের কাজ করতে হবে। সামাক বিদিশা, বিকল্প বাজার আসলে কথা আপনিও বলছিলেন, বিকল্প বাজারটা কোন দিকে হতে পারে? এটা বিকল্প বাজারের সঙ্গে আমি আরেকটা জিনিস একটু যদি এভাবে বলি, তিনটা জায়গা। একটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বলতে সার্বিকভাবে একটা হচ্ছে সার্বিক বাণিজ্যের ক্ষেত্রে বহুমুখীকরণ, এটা হচ্ছে একটা। হ্যাঁ, এটা একটা, এবং সেখানে আমি বলবো যে আমাদের সেবা খাতের কিন্তু একটা বড় ধরনের আমাদের কিন্তু একটা জায়গা রয়েছে। বিশেষ করে আমরা জাপান বা এই ধরনের দেশগুলোর দিকে যদি তাকাই, যেগুলো হচ্ছে এইজিং সোসাইটি, সেখানে কিন্তু একটা সেবা খাতের একটা আমাদের চাহিদা থাকতে পারে, এটা একটা জায়গা। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে আমাদের ফুটওয়্যার আছে এবং অন্যান্য যে জায়গাগুলো আছে। দ্বিতীয় সেটা হচ্ছে যে গার্মেন্টসের মধ্যে আমি যতদূর জানি যে সেটা হচ্ছে যে এখন কিন্তু কিছুটা আপার ভ্যালু চেইনের আপার জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু এটা আরও একটু চেষ্টা করতে হবে। অর্থাৎ এখন একটা জিন্স বা একটা টি শার্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু বিকল্প পাওয়াটা অনেক সহজ, ভিয়েতনামের কাছে, ভারতের কাছে যাওয়াটা কিন্তু সহজ। কিন্তু আমরা যদি একটু স্পেশালাইজড প্রোডাক্ট তৈরি করতে পারি, কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু এখানে আরেকটু স্পেশালাইজড কিছু দ্রব্য যেটার মধ্যে কিছু ব্র্যান্ডিং আছে, যেটার মধ্যে হতে পারে একটা হ্যান্ডিক্রাফটস সংক্রান্ত কিছু, মানে ওই রেডিমেড গার্মেন্টসের মধ্যে হ্যান্ডক্রাফটেড কিছু, তো ওই জায়গাটাকে কেন্দ্র করে অর্থাৎ আমাদের কিছু একটা বিশেষত্ব থাকা, যেটার কারণে আমাদের পণ্যের মানে কিছুটা হাই এন্ড পণ্যের দিকে যাওয়া, এই দিকে কিছু কাজ করা হচ্ছে আমি যতদূর জানি। এই জায়গাটাতে আরেকটু এমফাসিস, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে বাজারগুলোকে আরও সম্প্রসারিত করা। এখন একটা এখানে জিনিস যেটা বুঝতে হবে, বাজার সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আসলে অন্য দেশগুলো মানে আমেরিকা বা ইউরোপ তারা কেন আমাদের দেশের মতো দেশগুলোর থেকে নেয়। তার একটা কারণ হচ্ছে তারা যদি ওই জিনিসটা ওখানে প্রডিউস করতে চায় তাহলে তাদের খরচটা অনেক বেশি হবে। আমাদের দেশে প্রডিউস করে তারপরে কিনতে গেলে তার খরচটা অনেক কম হবে। তাহলে দেখতে হবে যে সমস্ত দেশ বিশেষ করে ইস্ট, এবং কিন্তু এক্ষেত্রে কখনোই শ্রমিকের স্বার্থকে লঙ্ঘিত করে নয়, এটার ক্ষেত্রে মিনিমাম ওয়েজ এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু সার্বিকভাবে কেন আসলে নেওয়া হয়, এটার কারণে নেওয়া হয়। কারণ আমাদের দেখতে বাজারের ক্ষেত্রে ইউরোপের অনেক দেশগুলো রয়েছে, এর পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যেও যদি বলি যে অনেক দেশে আছে, যদি আমি চায়নার কথাও চিন্তা করি, চায়নার ক্ষেত্রে কিন্তু মজুরি অনেক বেশি, হ্যাঁ, এবং সেই মজুরিটার কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক পণ্যের ক্ষেত্রে চায়না হতে পারে, সেটা হচ্ছে ইস্ট এশিয়ান অন্যান্য কান্ট্রিগুলো হতে পারে, সে সমস্ত দেশের সাথে আমাদের কম্পিট করা। কিন্তু এক্ষেত্রে মজুরির ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করে নয়, সে শ্রমিকের স্বার্থে কম্প্রোমাইজ করে না, কিন্তু বাজারের সম্প্রসারণটা এই জায়গাগুলোতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়াও হতে পারে ডেস্টিনেশন। সুতরাং এইরকম কিন্তু অনেক জায়গায় সম্ভাবনা আছে, কিন্তু এটা তো খুব এখনই খুব দ্রুত করে ফেলা যাবে না, এটার জন্য সময় লাগবে, কূটনৈতিক ক্ষেত্রে একটা বোঝাপড়া লাগবে। সুতরাং এই জিনিসগুলো কিছুটা লং টার্ম, কিন্তু এটার কথা কিন্তু অনেক বছর ধরেই বলে আসা হচ্ছে। ফয়সাল ভাই, যদি শুল্ক নীতি ইম্পোজ হয় আসলে 35 বা তার কাছাকাছি যদি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সার্বিক অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এই শুল্ক নীতি?
দেখেন আপনার অলরেডি কিছুটা হলেও আপনার সেটার প্রভাব অলরেডি আমরা ফিল করছিলাম। একটু আগে আপনি প্রথমেই যে বলছিলাম কথাগুলো, যে আপনার ধরলেন অলরেডি কিছু অর্ডার ডিক্লাইন হয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আপনার এই অর্ডার ডিক্লাইন হয়েছে যে আমাদের কারেন্ট কাস্টমাররা তারা আপনার অর্ডার প্লেসমেন্টসটা কমিয়ে দিয়েছে। এখন এই প্লেসমেন্টস কমিয়ে দেওয়ার পরে তার মানে আইদার কিছু অর্ডার চলে যাবে, কারণ পার্শ্ববর্তী দেশে চলে যাবে, আমাদের কিছু অর্ডার থেকে যাবে। তাহলে টোটাল যদি আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরেন, তাহলে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের ভিতরে আমাদের একটা সম্ভাবনা তৈরি হবে যেখানে এক্সপোর্ট ড্রপ করবে ওভারঅল ইউএসএ মার্কেটে। আর সেটা যদি হয় তাহলে আপনার অবভিয়াসলি আপনার যদি এক্সপোর্ট মার্কেট যদি এই নেক্সট 1 বছরে ড্রপ করে, তাহলে তো এটা তো রিপ্লেসমেন্ট হবে না আনটিল প্রাইস কারেকশনস না হওয়া পর্যন্ত, ওভারঅল ট্রেড পজিশনিং ক্লিয়ার না হওয়া পর্যন্ত। তাহলে সেখানে আপনার একটা মানে এক্সপোর্ট থেকে যে রেভিনিউটা আর্ন করে, ডলার রেভিনিউটা যে আর্ন করে বাংলাদেশ, সেটা তাহলে লস করবে। এর বাইরে আরেকটা হচ্ছে গিয়ে যে এই কারেন্টলি আমাদের যেগুলো শিপমেন্ট আসলে আউটবাউন্ড ছিল, যেটা রাইট নাও সেই জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের যে শিপমেন্টগুলো ছিল, অনেক ক্ষেত্রে কোনো কারণে এই শুল্কর জন্য বা এই ট্যারিফের জন্য যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায়, তখন কি হবে? তখন কিন্তু এই যে পণ্যগুলো বানানো হলো, এই যে ফ্যাব্রিক যদি কোনো ক্ষেত্রে ইম্পোর্ট করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এগুলো কিন্তু সব স্টক লট হয়ে যাবে। এবং যদি স্টক লট হয়ে যায় তাহলে কিন্তু ডলার কিন্তু চলে গেছে অলরেডি ফর দিস ফ্যাব্রিক, যেটা আমরা ইম্পোর্ট করেছি, যেগুলো ইম্পোর্টের ক্ষেত্রে। ইভেন লোকালের ক্ষেত্রে যদি সেখানে গিয়ে একটা টোটাল কিন্তু একটা ডিসেরে হয়ে যাবে বিটুইন ইম্পোর্ট এক্সপোর্ট এবং এই ধরনের স্টক লট পজিশনে। তাহলে যেটা মানে আর্থিক যেটা মানে লস হবে, সেটা তো একটা ফ্যাক্টরির হবে, ফ্যাক্টরি মানে কিন্তু দেশের লস হবে। তো আসলে এটার প্রভাব ইজ ভেরি ওয়াইড অ্যান্ড লার্জ। কারণ আমার যেটা আমি বলে আসছি প্রথম থেকেই, আজকের আপনার এই প্রোগ্রামে একই কথা বলছি, যে এবার ম্যাটারটা কিন্তু অঙ্কের। এবার কিন্তু এটা কিন্তু আবেগের না, এটা কিন্তু কোনো ধরনের পলিসিতে না, এটা কিন্তু একদম অঙ্কের। এবং অঙ্কে যদি আমরা ফেল করে যাই, তাহলে কিন্তু এটার আইদার মানে একটু আগে যেটা আমরা আলাপ করছিলাম, শর্ট টার্ম সলিউশন পেতে হবে, আর না হলে কিন্তু আপনার অবস্থান কিন্তু মানে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে যেতে পারে। ম্যাডাম, এই যে অঙ্কে যদি আমরা হেরে যাই, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগের নেতিবাচক কী প্রভাব পড়বে আমাদের? প্রথম বিষয় হচ্ছে যে অঙ্কে আমরা হেরে যাব না, আমরা সেই আশাটাই করতে চাই। একটা হচ্ছে যে সার্বিকভাবে যে আমাদের রপ্তানি আয়, সেটার উপরে একটা চাপ। এটার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে সার্বিক যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগের বিষয়টা তো শুধুমাত্র এটা তো রপ্তানির বা এটা বিষয় না, বাট বিনিয়োগকারী যারা আছে তাদেরকে ব্যবসার পরিবেশ এবং একটা ব্যবসার ক্ষেত্রে একটা ইতিবাচক একটা পরিবেশ তৈরি, এবং সেটার মাধ্যমে তাদের আকৃষ্ট করবার ব্যাপার রয়েছে। মূল্যস্ফীতি বা এই সার্বিক যে বিষয়টা, সেখানে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই, যেটা বোধহয় আমাদের আলোচনা একটু কম এসে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে আমাদের মূল্যস্ফীতিটাকে টার্গেট করে কিন্তু পলিসি নেওয়া হচ্ছে, এবং সেটার কারণে কিন্তু একটা সংকোচনমূলক রাজস্ব নীতি এবং মুদ্রানীতি, এবং যেটার কারণে মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা কিছুটা ইতিবাচক প্রভাব দেখেছি, খুব বেশি না কিন্তু কিছুটা। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়টাকে যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু রাজস্ব নীতি এবং মুদ্রানীতি যথেষ্ট সংকোচনমূলক। এখানে কিন্তু আর যদি সংকোচন বা একটু এক্সপ্যানশন করার কথা, যেটা একটু আগে যে ব্যবসায়ী মহল থেকে যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে, সুদের হারের ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে কিছু এক্সপ্যানশনের দিকে যদি যাওয়া হয়, সেটার দিকে আবার সেখানে কিন্তু আবার মুদ্রাস্ফীতির বিষয়টা, মূল্যস্ফীতির বিষয়টা আসছে। সুতরাং এখানে কিন্তু একটা ট্রেড অফ আছে। আপনি যদি এই দিক থেকে ব্যবসার খরচ কমাতে যান, তাহলে ওই দিক থেকে কিন্তু আবার সেখানে মূল্যস্ফীতিটাকে উস্কে দিতে পারে। শুধু আর এদিক থেকে কিন্তু আপনি খুব বেশি ব্যবসার খরচ কমানোর এখন আর কোনো সুযোগ নেই, কারণ ইন্টারেস্ট রেট অলরেডি কিন্তু অনেক অ্যাডজাস্ট করা হয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করে সেটা এখন পুরো বিষয়টা হচ্ছে সার্বিকভাবে অর্থনীতিতে যেহেতু খাতগুলো একটা আরেকটার সাথে খুবই সংশ্লিষ্ট, সুতরাং সার্বিকভাবে অর্থনীতির মধ্যে একটি জিনিস যেটা বললাম, সেটা হচ্ছে আমাদের রিজার্ভ, বিনিময় হারের বিষয়টা রয়েছে, রিজার্ভের
বিষয়টা রয়েছে, কর্মসংস্থানের বিষয়টা রয়েছে, এবং সার্বিকভাবে আমাদের অর্থনীতির অন্যান্য যে খাতগুলো রয়েছে, বিশেষ করে আমি বলবো যে এখানে একটু ক্ষুদ্র ব্যবসা যেগুলো রয়েছে এবং গার্মেন্টসের মধ্যেও আবার একটু ছোট ছোট শিল্প যেগুলো আছে এবং যেগুলো বেশি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ব্যবসাগুলো করে থাকে, বেশিরভাগই তাই করে, কিন্তু যেগুলো বেশি করে থাকে সেগুলোর উপরে ক্ষতিটা বেশি হবে। তবে আমরা ইতিবাচক হতে চাই, আমরা আশা করব যে আমাদের ওই পর্যায়ে পর্যন্ত আমাদের যাওয়া হবে না এবং আমরা একটা ইতিবাচক একটা সমাধানের দিকে যাব। ফয়সাল ভাই, আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে। মানে এই যে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে, হয়তো 1 আগস্টের আগে আরও এক দফা আলোচনা হয়তো হবে, আলোচনায় কি আমরা আশাবাদী হতে পারি? 100% আশাবাদী হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে মানে বেস্ট নেগোসিয়েশন, বেস্ট ডিল করে আমরা আশা করব যে যারা আছেন ওখানে প্রতিনিধি আমাদের দেশের, ওনারা আমাদের জন্য একটা ভালো ডিল করে নিয়ে আসতে হবে, এটার কোনো বিকল্প নেই। এবং আমরা যারা দেশে আছি, আমরা বিজিএমই থেকে ওনাদেরকে যে ধরনের তথ্য দরকার পড়ে, যা যা ধরনের সহযোগিতা পড়ে, আমরা এখান থেকে দেশ আমাদের, ব্যবসা আমাদের, ব্যবসাকে রাখতে হবে, এটার কোনো অপশন নেই আসলে। অশেষ ধন্যবাদ ফয়সাল সামাদ এবং প্রফেসর সাইমা হক বিদিশা। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের সংলাপ প্রতিদিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।